মেহুল বুঝতে পারে না কিছু। পেপারটা নিচ থেকে তুলে চোখের সামনে মেলে ধরে। নিউজ পেপারের ফ্রন্ট পেজটা দেখে চোখে পড়তে সে যেন আটকে ওঠে। বিষয় রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। মেহুল কাঁপা কাঁপা স্বরে বলল, মা, এসবের আমি কিছু জানি না। রামিনা বেগম গর্জে উঠে বললেন, তোমাকে নিয়ে খবরের কাগজে হেডলাইন হয়েছে আর তুমি সেটা জানো না? আমাকে কি বোকা পেয়েছো? তোমার শাশুড়ি ফোন দিয়ে কত কথা বলেছেন জানো? তোমার জন্য আজ আমি এত অপমানিত হয়েছি। মেহুল মাথা নুয়ে ভেজা গলায় বলল, আমি এসবের সত্যি কিছু জানতাম না মা। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের ভার্সিটিতে কালকে কোনো সাংবাদিক যাননি। এটা একটা ভার্সিটি প্রোগ্রাম। আমি তো এর আগেও গান গেয়েছি, কিন্তু কালকের গানের ব্যাপারটা এত হাইলাইট হলো কি করে? নিশ্চয়ই কেউ হাইলাইট করেছে। এমনি এমনি তো খবরের কাগজে চলে আসেনি। নিশ্চয়ই কেউ ছাপাতে বলেছে। তুমি না করলে তোমার বন্ধুদের মাঝে কেউ করেছে। যাও, এখন গিয়ে খোঁজ নাও কে এসব করেছে। রামিনা বেগমের রাগ বিন্দু মাত্রও কমেনি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন তিনি। মেহুল অসহায় চোখে বাবার দিকে তাকায়। বাবা উদাস চোখে তার দিকেই চেয়ে আছেন। মেহুল ঢোক গিলে জিজ্ঞেস করে, ওই মহিলা তোমাকে কি কি বলেছেন মা? রামিনা বেগম কটমট করে তাকালেন। ক্ষিপ্ত স্বরে বললেন, ওই মহিলা তোমার কি হয়? কোন সাহসে তুমি ওনাকে ওই মহিলা বলে সম্বোধন করছো? মেহুল নিচের দিকে চেয়ে বলে, আমার শাশুড়ি মা তোমাকে কি বলেছেন? কি বলবেন? তুমি কি আর কিছু বাকি রেখেছো বলার? বলেছেন আমরা নাকি ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারি না। বিয়ের আগে ওয়াদা দিয়েছি মেয়ে গান গাইবে না, অথচ বিয়ের পর আমাদের মেয়ে ঠিকই গান গেয়েছে। আর এখন তার প্রশংসায় পঞ্চমুখ চারদিক। ওনার অসম্মানে লেগেছে ব্যাপারটা। আশেপাশের মানুষ নাকি ওনাকে এসে বলেছেন ছেলের বউ দেখে খবরের কাগজে উঠে এসেছে। কার এসব শুনতে ভালো লাগে? উনি তোমার উপর রেগে আছেন। এখন তুমিই ভাবো কি করবে। মেহুল নিজেকে ধাতস্থ করে বলে, ছোট্ট একটা ব্যাপারকে উনি টেনে টুনে এত বড় কেন করছেন? আর আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওনার তো উল্টো আরো খুশি হওয়ার কথা। ওনার ছেলের বউয়ের গানের এত প্রশংসা, তার নামের খবরের কাগজের শিরোনাম এসেছে। উনি খুশি না হয়ে উল্টো কথা শুনিয়েছেন, আর তুমিও কিছু বলতে পারলে না? হ্যাঁ, আমি কি বলবো? ওনার সাথে ঝগড়া বলবো? বলবো যে আমার মেয়ে যা করেছে বেশ করেছে, এটাই বলা উচিত ছিল আমার। এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি। শুনো মেহুল, তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে। এখন তুমি না চাইলেও তোমার শাশুড়ি আর স্বামীর কথা মতোই তোমাকে চলতে হবে। ওনারা যখন তোমাকে গান গাইতে বারণ করেছেন, তার মানে তুমি গান গাইবে না। এই নিয়ে যেন আর কোনো কথা না হয়। মেহুলের চোখের কোণে পানি জমে। সে দ্বিতীয় কোনো কথা না বলে নিজের রুমে ছুটে যায়। রুমে গিয়ে দেখে তার ফোন বাজছে। হাতে নিয়ে দেখে রাবির কল করেছে। ইচ্ছে করে সে কলটা কেটে দেয়। মেহুলের ভীষণ রকম কান্না পাচ্ছে। কষ্ট হচ্ছে তার। চারিদিকে অপরিচিত মানুষরা তার আজ এত প্রশংসা করছে, অথচ তার কাছের মানুষরাই তাকে কোনো দাম দিচ্ছে না। তার স্বপ্নের কথা কেউ ভাবছেই না। রাবির ক্রমাগত তাকে কল দিতেই থাকে। মেহুল এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে। কানে ফোন ধরে চুপচাপ বসে থাকে। রাবির ঠান্ডা গলায় বলে, আমি জানি আপনার মন ভালো নেই, বিশ্বাস করুন। আমি মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, তবে মা বোঝেননি। তিনি কোনোভাবেই আপনার গান গাওয়াটাকে মেনে নিতে পারছেন না। তার উপর আজকে খবরের কাগজ দেখে আরো বেশি মন মেজাজ খারাপ হয়ে আছে ওনার। আমার উপরও রেগে আছেন। আপনাকে অনুমতি দিয়েছি, তাই আমি সবটুকু দিয়ে মাকে বোঝানোর চেষ্টা করছি মেহুল। তবে মাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। আর মা রাজি না হলে আমার পক্ষেও আপনাকে সাপোর্ট করা সম্ভব না। আপনি আমাকে ক্ষমা করবেন। রাবিরের বলা শেষ হলেও মেহুল কিছু বলে না। রাবির তার নিঃশ্বাসের শব্দগুলো ঠিকই শুনতে পারছে। মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে সেটা ও বুঝতে পারছে। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই নিউজটা বের না হলে হয়তো মাকে আমি পরের সপ্তাহে সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম, কিন্তু সকাল থেকেই চোখের সামনে এই নিউজ দেখে ওনার মেজাজ বিগড়ে গিয়েছে। এখন আমি হাজার বোঝালেও উনি বুঝবেন না। কি দরকার ছিল এই প্রতিবেদন দেওয়ার? মেহুল এবার মুখ খুলে বলে, আমি এই প্রতিবেদন দেইনি। কে দিয়েছে সেটাও জানি না। আমি নিজেই তো সকালে মায়ের মুখে সব শুনে অবাক। রাবির অবাক হয়ে বলে, আপনি কিছু জানতেন না? আপনার অনুমতি ছাড়াই আপনার নামে প্রতিবেদন তৈরি করা হয়েছে? জি। কে করেছে এসব? আপনার কোনো ফ্রেন্ড? না, আমার তো তা মনে হয় না। কিছু করার আগে ওরা অবশ্যই আমাকে জানাতো। আপনি এক্ষুনি ওনার সাথে কথা বলে শিওর হন, তারপর আমাকে জানান। আর মায়ের কথায় কষ্ট পাবেন না। আমি মাকে আবার বোঝাবো। ঠিক আছে।
রাবির কল কাটার পর মেহুল রিতাকে কল দেয়। রিতার কল রিসিভ করে হ্যালো বলতেই মেহুল বলে, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, বন্ধের দিনে ঘুমাবো না তো জেগে থাকবো? খবরের কাগজ দেখেছিস? ঘুমের মধ্যে খবরের কাগজ কেন দেখতে যাব? পাগল হয়েছিস নাকি? ঘুম থেকে উঠে খবরের কাগজটা আগে দে, তারপর আমাকে আবার কল দিস। এই বলে মেহুল কল কেটে দেয়। রিতা তার কথার আগা মাথা কিছু বুঝতে পারে না, তাই সে উঠে আসে। ফ্রেশ হয়ে তাদের বসার রুমে যায়। সেখানে তার বাবা খবরের কাগজ পড়ছিলেন। রিতাকে দেখে তিনি হেসে বললেন, দেখো রিতা, মেহুলকে নিয়ে খবরের কাগজে শিরোনাম হয়েছে। রিতা চমকে খবরের কাগজটা হাতে নিয়ে দেখে প্রতিটা লাইন পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সে দৌড়ে আবার রুমে গিয়ে মেহুলকে কল দেয়। মেহুল ফোন হাতে নিয়ে তার অপেক্ষা করছিল। কলটা তাই সাথে সাথেই রিসিভ করে। রিতা তখন বিস্ময় বলে ওঠে, তুই তো এক রাতেই বিশাল গায়িকা হয়ে গেছিস মেহুল। এগুলো কে করেছে? নিশ্চয় ভাইয়া। ভাইয়া মানে রাবিরের কথা বলছিস? হ্যাঁ, তা নয় তো আর কে। মেহুল নিঃশ্বাস নিয়ে বলে, রাবির এসব করেনি রিতা। কে করেছে আমি সেটাই বুঝতে পারছি না। তুই কি জানিস কিছু? না, আমি মাত্র জানলাম। ভাইয়া না করলে কে করবে এসব? আমাদের বন্ধুদের মাঝে কেউ? একদমই না, ওরা কেউ করবে না। আর করলেও তোকে বলে করতো। এটা অন্য কেউ করেছে, আমি ডেম শিওর। কিন্তু সে কে? আমি কি করে তাকে খুঁজে বের করব? আরে এটা তো সিম্পল ব্যাপার। জাস্ট এই নিউজ পেপারে অফিসে গিয়ে জিজ্ঞেস করবি এই নিউজটাকে কে পাবলিশ করতে বলেছে। ওনাদের কাছে নিশ্চয়ই সব ইনফরমেশন রয়েছে। তুই ভাইয়াকে নিয়ে গেলে দেখবি ইজিলি সবকিছু বের করে ফেলতে পারছিস। মেহুলেরও তাই মনে হয়। নিউজ পেপারের অফিসটাতে গেলেই সে সব তথ্য পাবে। আর তার উপর তার কেন যেন মন বলছে এটাও সেই অচেনা মানুষটাই যে তাকে ওই চিরকুট আর ফুল দিয়েছিল। এই সব কিছু একজনই করছে, কিন্তু সেটা কে? অফিসের ভেতর রাবির প্রবেশ করতেই সবাই তাকে চিনে যায়। কাজ ফেলে সবাই উঠে দাঁড়ায়। রাবির বলে, আপনারা বসুন, আর কাইন্ডলি আপনাদের অফিসের হেডকে একটু ডেকে দিন, আমার ওনার সাথে একটু কথা আছে। একজন লোক তখন বেরিয়ে এসে বলল, স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে বসের রুমে নিয়ে যাচ্ছি। রাবির মেহুলের দিকে চেয়ে বলল। চলুন মেহুল। মেহুলও তার পেছন পেছন যায়। একটা রুমের সামনে এসে সেই লোকটা দরজায় নক করে বলে, বস, রবিন স্যার এসেছে, আপনার সাথে নাকি কথা বলতে চান। বস ভেতর থেকে বলেন। ওনাকে নিয়ে ভিতরে আসুন। রাবির আর মেহুল ভেতরে ঢুকতেই অফিসের বস উঠে দাঁড়ান। হেসে বলেন, ভালো আছেন? জি, আপনি কি এখন ফ্রি আছেন? আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি জি, অবশ্যই, বসুন না। তারপর লোকটা তার পিএকে বলল, যাও, ওনাদের জন্য শরবত নিয়ে এসো। তারপর বলুন রাবির খান, কোন সৌভাগ্যে আপনার পদচিহ্ন আমার অফিসে পড়েছে? তা তো বলবই। তার আগে পরিচয় করিয়ে দিই, উনি আমার ওয়াইফ মিসেস মেহুল খান। লোকটা চমকে বলল, ওমা, ম্যাডামকে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছে? মেহুল ইতস্তত স্বরে বলল, জি ভালো। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? রাবির তখন একটা খবরের কাগজ লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল। এটা তো আপনাদের অফিসেরই নিউজ পেপার, তাই না? লোকটা ভালোভাবে দেখে বলল, হ্যাঁ, কেন, কোনো সমস্যা হয়েছে? আচ্ছা বলছি। তার আগে আপনি এটা বলুন, আপনার নিউজ অফিস থেকে কোনো খবর ছাপানোর আগে যাকে নিয়ে খবর ছাপান তার অনুমতি নেন? আসলে অনুমতি নেওয়ার তো কিছুই নেই। আমরা সাধারণত প্রতিদিনের ঘটনাগুলোই এখানে তুলে ধরি, আর প্রতিবেদনে যা আছে সেটা ব্যক্তির মতামত নিয়েই করা হয়। বেশ, বুঝলাম। আমাকে তাহলে আরেকটা জিনিস বুঝান। এই যে এই বিনোদনের অংশে কালকে এটা খবর ছাপানো হয়েছে একটা মেয়েকে নিয়ে, যে তার বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে গান গেয়েছিল, এবং তার গানের কথা উল্লেখ করে আপনার পত্রিকাতে বেশ হাইলাইট করে একটা শিরোনাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এই শিরোনামের ব্যাপারে ওই মেয়েটা কিছুই জানে না। মানে সে জানেও না যে তাকে নিয়ে একটা প্রতিবেদন লেখা হচ্ছে। এখন আবার কথা হচ্ছে আপনাদের অফিসের কোনো সাংবাদিক বা প্রকাশক সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না। তার মানে নিশ্চয়ই কেউ আপনাদের অফিসে এসে এই প্রতিবেদনটা লিখতে বলে গিয়েছেন, আর আমরা এখন সেই ব্যক্তিটার নামই জানতে চাই। লোকটা চিন্তায় পড়ে, খবরের কাগজটা ভালো করে দেখে, বলে, আপনার ওয়াইফকে নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে। জি, সেটা
আমার ওয়াইফ জানতো না। তাহলে এটা কে করেছে? আর ডিটেলস আমাকে দিন। লোকটা আমতা আমতা করে বলল, আসলে আমি কিছু হেড হলেও এই নিউজ পেপারে কি কি ছাপবে না ছাপবে তা সব আমার পিএ ঠিক করে থাকে। আপনারা ওর কাছ থেকে কিছু জানতে পারবেন। তাহলে ওনাকে ডাকুন। ওই তো চলে এসেছে। পিয়ে দুটো শরবতের গ্লাস নিয়ে ভেতরে ঢুকে রাবিরের সামনে একটা গ্লাস দেয়, অন্যটা মিহুলের সামনে। রাবির তাকে পরখ করে বলে, আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কথা আছে। পিয়ে খানিকটা ঘাবড়ে গেল। সে জোরপূর্বক হেসে বলল, আমার সাথে? জি, বসুন। লোকটা ঢোক গিলে বসে। রাবির তার দিকে ঘুরে বসে, খবরের কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিউজটা আপনি তৈরি করেছেন? লোকটা ভালো মতো দেখে বলল, নির্দিষ্ট করে তো বলা যায় না, তবে বিনোদনের অংশটা আরেকজন দেখাশোনা করুক। রাবির এবার নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে, কিছুটা রাগ দেখিয়ে বলে, কে দেখাশোনা করেন তাকে ডাকুন। আচ্ছা স্যারকে ডেকে আনছি। স্যার। গো ফাস্ট। পিয়ে দ্রুত সেই কক্ষ থেকে বেরিয়ে গেল। অফিসের বস বলল, চিন্তা করবেন না, আপনারা সঠিক তথ্য পাবেন। রাবির ভ্রু কুচকে বলল, আপনারা অনুমতি ছাড়া প্রতিবেদন কেন প্রকাশ করেন? এই নিয়ম কোথায় লেখা আছে? আপনাদের নিউজের জন্য যে অন্য একটা মানুষকে সমস্যায় পড়তে হয় সেটা কেন খেয়াল রাখেন না? বস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, মিস্টার খান, আপনি শান্ত হন। আমরা নিজেরাও জানতাম না এই ব্যাপারটা। আমাদের যা বলা হয় আমরা কাগজের পাতায় তাই লিখি। এইখানে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তাই তো। যে এসে যা বলবে আপনারা তাই লিখবেন। সেটা সত্য মিথ্যা বা প্রাইভেসির কথা চিন্তা করবেন না। এত বড় নিউজ অফিসের এই অবস্থা। রাবিরকে কিছু বুঝিয়ে বলার আগেই পিয়ে এসে আবার সেখানে হাজির হয়। সে মাথা নুয়ে বিনীত সুরে বলল, উনি আজ আসেননি, দুজনে ছুটিতে গিয়েছে। রাবির এবার আরো বেশি গর্জে ওঠে। সে কপট রাগ দেখিয়ে বলে, বাহ, এবার উনিও নেই, মানে এখন কোনোভাবেই কোনো তথ্য পাওয়া যাবে না, তাই তো? বস বলেন, না না, কেন পাওয়া যাবে না? উনি 2 দিনের ছুটিতে গিয়েছেন, 2 দিন পর তো চলে আসবেন। উনি আসলেই আমি আপনাকে কল করে জানাবো, আপনি চিন্তা করবেন না। রাবির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর টেবিলের উপর দুহাত চাপড় মেরে ধরে বলে, আমি যদি সহজে ওই লোকটার ডিটেলস না পাই তবে কিন্তু আমি থানায় এই নিউজ অফিসের বিরুদ্ধে মানহানির মামলা করব। কথাটা যেন মাথায় থাকে। এই বলে সে মেহুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে চুপচাপ দুজন বসে আছে। মেহুল রাবিরের এতটা রাগ আগে দেখেনি। আজ এই একটু দেখে রাবিরকে ভয় পাচ্ছে সে, তাই কিছু বলতে চেয়েও বলতে পারছে না। একবার যে রাবিরই প্রথম বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমি যে কোনো মূল্যে ওই লোকটাকে খুঁজে বের করব। মেহুল মৃদু সুরে মিনমিনিয়ে বলল, আপনি আমার উপর রেগে আছেন তাই না? আপনার উপর কেন রেগে থাকবো? রাবিরের কণ্ঠ স্বাভাবিক। মেহুল বলল, আমার জন্য আপনার মা আপনার উপর রেগে আছেন। ভুল তো আমি করেছি, আমার এই গান গাওয়া উচিত হয়নি। মেহুল এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রাবির একবার তাকায় তার দিকে। চোখের একপাশ থেকেও বোঝা যাচ্ছে যেন চোখের কোণে বিষাদ জমেছে তার। রাবির মেহুলের হাতটা আলতো করে মুঠোয় নেয়, নরম গলায় বলল, মা আর আপনার মাঝে আমি কারো কষ্টই সহ্য করতে পারি না, কিন্তু আবার এই দুদিক সামলাতেও পারছি না। মা মানতে নারাজ, তার উপর আপনার কষ্ট, আপনার স্বপ্ন। কিভাবে আপনার মুখের উপর বারণ করি, আবার কিভাবেই বা মার বিরুদ্ধে যাই? দুটার কোনোটাই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি যে বড্ড অসহায় মেহুল। মেহুল তার দিকে আবার ফিরে তাকায়। লোকটার জন্য তার খুব মায়া হয়। মাথার ভেতর এমনিতেই তার কত দুশ্চিন্তা, তার উপর সেও এখন বাড়তি চাপ সৃষ্টি করছে। মেহুল তাই নাক টেনে নিজেকে শান্ত করে, বলে, থাক, আমার জন্য আপনি মাকে কষ্ট দিয়েন না। আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হোক। মা যা বলবেন আমি তাতেই রাজি। রাবির উদাস চোখে মেহুলের দিকে তাকায়। মেয়েটা মুখে যাই বলুক না কেন, তার চোখ তো অন্য কথা বলছে। চোখের সামনে তো তার বিষণ্ণতা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাবির কি করে এই মেয়েটার প্রতি এত কঠোর হবে? সে বলে, আপনি জানেন, আপনার চোখও কথা বলে, আর আপনার এই মুখের কথার সাথে আমি আপনার চোখের কথার কোনো মিল পাচ্ছি না। আপনি কষ্ট পাচ্ছেন মেহুল। মায়ের সাথে আমি কথা বলবো, আমি বুঝিয়ে বলবো সব। দেখবেন মা অবশ্যই রাজি হবে। আর যদি না হন? মেহুলের এই প্রশ্নের আর কোনো জবাব দেয় না রাবির, কেবল গাড়ি চালানোতে নজর দেয়। মেহুল তখন নিজ থেকেই বলে,
মা রাজি না হলে আমিও আর গান গাইবো না, অনার্সটা কোনো রকমে শেষ করব। তারপর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। সেখানে আমি আর 5টা মেয়ের মতোই একটা ছোট্ট সংসার শুরু করব। আর তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে, মা নাতি নাতিদের নিয়ে খুশিতে সময় কাটাবেন, আমিও আমার মতো সংসার করে যাব। ভালো না আইডিয়াটা? রাবির দীর্ঘশ্বাস ফেলে, বলে, আমি শুনেছি মেয়েরা নাকি সব পারে। আজ মনে হচ্ছে আসলেই মেয়েরা সব পারে। খুব নিখুঁতভাবে তার স্বপ্নকে পা মারিয়ে দিয়ে সেখানে বাস্তবতার পাহাড় গড়ে তুলতে পারে। অথচ সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যে আজীবন তাকে কাতরাতে হয়, সেটা একটা মেয়ে কোনোভাবেই বুঝতে পারে না। আর আপনার সাথে আমি তেমনটা হতে দিব না মেহুল। আপনি যতদিন পর্যন্ত না সব কিছু খুশি মনে মেনে নিচ্ছেন, ততদিন পর্যন্ত এইসবের কিছুই হবে না। মেহুল ভার্সিটিতে যাওয়ার পর সবাই বেশ উৎসাহ নিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে। টিচাররাও সবাই খুব খুশি। রীতা মেহুলের কাছে গিয়ে বলল, দোস্ত, আর যাই হোক, এই এক নিউজ পেপারে হেডলাইন তোকে ছোটখাটো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে করেছে সে ভালোই করেছে। দেখবি, এখন এই সূত্র ধরে বাইরে থেকেও তোর জন্য গান গাওয়ার অফার আসবে। তবে আজ মেহুলের মাঝে কোনো উৎসাহ নেই। সে নীরব মুখে বলল,